কিছু মজার ঘটনা, বিনোদন বিনোদন চারিদিকে। এক নেতা গেছে লালবাগ। লালবাগ একটা শ্মশান ঘাট আছে, ওইখানে একটা সমাবেশ ছিল। তো নেতারা যখন কোনো সমাবেশে যায় তাদেরকে রিসিভ করে কারা? স্থানীয় যারা নেতা কর্মী আছে তারাই তো না, নেতার চারিদিকে থাকে। কারণ এখানে মিডিয়া আছে, ক্যামেরাতে চেহারা দেখানোর একটা ব্যাপার আছে। যাই হোক, নেতাকে এভাবে গাড়ি থেকে ধৈরা না, ঠিক চারিদিকে গার্ড দিয়ে নিয়ে মঞ্চে উঠাইছে। নেতা এখন বক্তব্য রাখবে। বক্তব্য রাখার আগে দেখে যে ওনার মোবাইলটা নাই। কে এই নেতা জানেন? গায়েশ্বর বাবু। গায়েশ্বর বাবুর মোবাইল নাই। হায় হায় হায়, কি সর্বনাশ! এখন বক্তব্য সব রাইখা ওইখানে বলা হইতাছে, কেউ যদি এই মোবাইলটা নিয়ে থাকেন দিয়ে দেন, 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই মোবাইল অন করলে সঙ্গে সঙ্গে আপনাকে পুলিশে ধরবে। ভয়টাই দেখাইতেছে আর কি, মোবাইলটা ফেরত পাওয়ার জন্য। কিন্তু কেউ দেয় নাই। গায়েশ্বর বাবু তো একজন গুরুত্বপূর্ণ নেতা। এখন চিন্তা করেন, এই মোবাইলটা যার হাতে গেছে তার ব্যক্তিগত অনেক কিছু জেনে যাবে তো। কারণ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে অনেক কিছু লেখালেখি হয়। কি সর্বনাশের কথা না? কিন্তু প্রশ্ন হইল যে নেতার আশেপাশে কারা ছিল? চোর ছিল ভাই নেতার আশেপাশে। নাইলে নেতার মোবাইল চুরি হয় কেমনে এত বডিগার্ড থাকতে? বুঝছেন ব্যাপারটা? এর মধ্যে আরো কি মজার ঘটনা ঘটছে জানেন? যে ডাক্তার সাবরিনা আছে না, একজন ডাক্তার সাবরিনা। এই ডাক্তার সাবরিনাকে তো আপনারা চিনছেন তাই না? আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করতো, এখন আবার বিএনপিতে ঢুকছে। এই সাবরিনা সময় পাইলেই কই যায় জানেন? জিয়াউর রহমানের ওই যে কবরস্থান আছে, জিয়া উদ্যান, ওইখানে চলে যায়। ওখানে শান্তি পায় আর কি, 2 দিন পর পরই যায়। আজকেও গেছিল, আজকে না গতকালকে বোধহয় গেছিল। বাস ছাত্র দলের পোলাপান সাইজ করে দিছে। সাইজ করা মানে হাত তোলা না, অপমান অপদস্থ করে ওইখান থেকে তাড়াইছে। না তারা কি করবে দেখেন, যদি এরকম ঢুইকা যায়। আরেকটা ভিডিও দেখলাম, অনেকগুলা মহিলা, সুন্দরী সুন্দরী মহিলা, ওনারা মুনাজাত করতেছে, আল্লাহর কাছে দোয়া চাইতেছে তারেক রহমানের জন্য। পাশে কিন্তু ওই যে গায়েশ্বর বাবু, উনিও মুনাজাত করতেছে। আমি চিন্তা করলাম, উনি তো সনাতন ধর্মের মানুষ, উনিও কেন মুনাজাত করতেছে? তখন চিন্তা আসলো, ও সামনে তো নির্বাচন আসতেছে না, মুনাজাত তো ধরতেই হবে। উনি কিন্তু একটা মারাত্মক কথা কইছিল। জ্যোতিষী তো, পুরানা রাজনীতিবিদ তো, অনেক দূর পর্যন্ত দেখতে পায়। বলছিল কেয়ামত পর্যন্ত নাকি জামাত ইসলাম কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না। কেয়ামত পর্যন্ত, বুঝছেন কত দূর দেখতে পায়, ভবিষ্যৎবাণী করতে পারে। আপনাদের যদি কারো কোনো ভবিষ্যতের ব্যাপারে জানার ইচ্ছা থাকে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, দেখেন উনি যখন বলতেছে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যাইতে পারবে না জামাত ইসলাম, ওই টাইমেই আমেরিকা থেকে একটা বিরাট সুখবর আসছে। আমেরিকানরা নাকি জামাতে ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, এরকম একটা কথা কিন্তু ছড়ায় গেছে। ওরা 5টা গুণের কথা বলছে। এর মধ্যে সবচেয়ে বড় গুণ কি জানেন? যে ওরা শিক্ষিত। জামাত ইসলামের সবাই শিক্ষিত, ওরা বিজনেস মাইন্ডের। চিন্তা করেন, ওরা যে বিজনেস মাইন্ডের এটা তো আমরাও জানি। ওনাদের হাসপাতাল আছে, কলেজ আছে, স্কুল আছে, ব্যাংক আছে। ওরা বিজনেস মাইন্ডের, ওরা চান্দা তুইলা খায় না, ওরা বিজনেস থেকে যে টাকা পায় ওইটা দিয়েই চলে। আরেকটা কথা বলছে যে তালেবানদের মতো ওরা এতটা অন্ধ না, অনেক আধুনিক। জামাত ইসলাম দলটা অনেক আধুনিক। ভাই এত গুণগান কেন? কেন গুণগান? সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই। সামনে আরো দেখবেন, সামনে আরো চেঞ্জ হইতে থাকবে। এর মধ্যে আপনারা দেখছেন চীন থেকে একদল প্রতিনিধি আসছে। তারা কিন্তু সরকারের কারোর সাথে দেখা করে নাই, কারণ সরকার তো বাংলাদেশই নাই, আমেরিকাতে এখন। ওরা কার সাথে দেখা করছে জানেন? ছাত্র শিবিরের সাথে মিটিং করছে, প্রেসের সামনে কথা বলছে। ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা বিল্ডিং করতে চায়, ছাত্রবাস করতে চায়, আধুনিক ছাত্রবাস। চিন্তা করছেন কোন পর্যন্ত চলে গেছে? চীনের প্রতিনিধি আইসা ছাত্র শিবিরের সাথে মিটিং করে। এইভাবেই ভাই সারা বিশ্বে ছড়ায় যেতেছে। এই যে দেখছেন না আমেরিকাতে আজকে আব্দুল্লাহ তাহের সাহেবকে, গতকালকে দেখছেন না একটা ভিডিওতে আমেরিকায় আব্দুল্লাহ তাহের সাহেবকে স্টেজে একটা বিরাট সমাবেশ, সুধী সমাবেশ, সবাই আসছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন?
ওইখানে আমাদের ইলিয়াস হোসেনও ছিল, উনিও দেখা করছে তাহের সাহেবের সাথে, একসাথে ওনারা দেখলাম বুক মিলাইতেছে, ছবি তুলতেছে। দেখছেন ব্যাপারটা, সব কিছু কিন্তু অন্যদিকে যাইতেছে। খুব খেয়াল করলে দেখবেন জামাত ইসলাম চারিদিকে ছড়ায় যাচ্ছে, দেশে বিদেশে। এবং বর্তমানে যে টক শো গুলা হয় দেখবেন জামাত ছাড়া কোনো কথা হয় না। এর মধ্যে আমাদের ওই যে রুমিন ফারহানা, উনি তো ভালো বক্তা, উনি আবার একজন গবেষকও। উনি গবেষণা করে বাইর করছে 380টা মব হয়েছে বাংলাদেশে, 380টা মব হয়ে গেছে বাংলাদেশে। তখন পাশে থেকে এবি পার্টির বন্ধু সাহেব ওনাকে বলল, এই যে 380টা মব হয়েছে এর মধ্যে বিএনপির কয়টা, ওইটা কি হিসাব কইরা বাইর করছেন? আসলে তো ভাই 380টার মধ্যে যায় দেখেন, যা 300টাই বিএনপির ছেলে পেলে করছে মব। আবার মব কিন্তু এখন একদম জায়েজ হয়ে গেছে, এটা এখন আমেরিকাতেও হইতাছে। আমেরিকার এক নেতা, ওই যে ওনার নাম বোধ আনোয়ার হোসেন, ওই নেতারে ভাই যেভাবে সাইজ করলো, আয় হায় হায়, ওই যে ব্যানার নিয়ে যায় না, ব্যানারের লাঠি দিয়ে পিটাইছে, ওনার টাই দেখলাম সামনে থেকে পিছনে চলে গেছে, উনি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ওনার বউর কাছে এসে বিচার দিচ্ছে, আর তার বউ সমানে বিএনপি পক্ষে গালি দিতেছে। ভাই মজাই আর মজা। আরেক ছেলে কি করছে জানেন না, বিএনপির আরেকটারে এমন মাইট দিছে ভাই, দাঁত টাত ফালাই দিছে, ঘাড়ি ভাঙ্গা ফালাইছে, এখন হাসপাতালে। শেখ হাসিনা কিন্তু উস্কাই দিছিল, বলছিল আওয়ামী লীগের সবাইকে ওইখান থেকে যেন কেউ অক্ষত অবস্থায় ফেরত না আসতে পারে। ওই বাণী শুই না উৎসাহিত হইয়া মারতে গিয়া মাইর খাইয়া চলে আসছে। কি একটা ঘটনা দেখেন, শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী ছিল, তাই না? ওনার কি দোষ আছে না আছে এগুলো যদি আমরা সাইড করেও রাখি, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তো যত দোষই করুক না কেন, প্রধানমন্ত্রী তো ছিল। একজন প্রধানমন্ত্রী কি এরকম বলতে পারে, ওই কেউ যেন অক্ষত নাইতে পারে, মার ধর, এগুলা কি বলতে পারে? ভাই বলতে পারে না। আসলে হয়েছে কি জানেন, উনি 16 বছর ওই যে মার ধর, এরে ধরে নিয়ে ওরে ঢুকা আয়না ঘরে, এগুলো করতে করতে একটা নেশা হয়ে গেছে। ওই নেশা থেকে বুঝছেন এখনো চালায় যেতেছে। আর এই বেচারারা সব মাইর খাইতেছে। ঢাকায় 800-র উপরে জেলখানায় ঢুকছে, 800-র উপরে গত এক সপ্তাহে। ভাই কেউ ছাড় দিবে না ভাই, পুলিশ কিন্তু ঘুরা দাঁড়াবে। এই নির্বাচন আসার আগেই পুলিশ ঘুরা দাঁড়াবে। এখন নির্বাচন হবে কিনা এটা কিন্তু অনেকের মধ্যে সন্দেহ, বিশেষ করে যারা টক শো করে দেখবেন ওইখানে একটা প্রশ্নই করে সবাইকে, নির্বাচন হবে কিনা, নির্বাচন হবে কিনা। মানে এই প্রশ্নটা কইরা টক শুটারের জমায়। ওদিকে কিন্তু ডক্টর ইউনূস স্যার দেশের মাটিতেও বইলা গেছে, বিদেশে যায়ও বলছে জাতিসংঘের ওইখানে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতেছি, কিন্তু সেটা কানে নিচ্ছে না। কানে নিচ্ছে কি, এনসিপির অমুকে বলছে নির্বাচন হবে না, এনসিপির অমুকে বলছে নির্বাচন হইতে দিবে না, ওগুলা কানে নিয়া টক শুটার জমাইতেছে, ওদের কথা বলে। ইউনূস স্যার যে বললো নির্বাচন হবে এইটা নিয়ে কিন্তু আলাপ করে না, আলাপ করে এনসিপির কে কি বললো, জামাতের কে কি বললো, শিবিরের কে কি বললো, এইসব নিয়ে। ভাই সার্কাস সার্কাস। এর মধ্যে একটা ভিডিও দেখলাম জানেন, ওরা ময়লা সাফ করবে, রাস্তাঘাটের ময়লা সাফ করবে। মিটিং হয়েছে, যে মিটিং থেকে যারা চলে গেছে, মুড়ির ঠোঙ্গা এইটা সেটা পানের পিক টিক যা ফেলছে এগুলা পরিষ্কার করবে। কিন্তু ওইখানে কি করছে জানেন, আগেই ময়লা ফেলতেছে, ময়লা ফেলা তারপরে পরিষ্কারটা দেখাবে। ওইটা আবার কে জানি ভিডিও করছে গোপন, ওইটা ওরা ফেসবুকে ছাইরা দিছে। মানে ময়লা ফেলতেছে যে ওইটা গোপন ভিডিও করে ফেসবুকে ছাইরা দিছে। আর আমাদের দেশের কিছু বেকার চ্যানেল আছে না, ওই বেকার চ্যানেলের ক্যামেরাগুলো হাজির, কারণ ওনারা এখন ময়লা সাফ করবে রাস্তাঘাটের, ওইটা দেখাবে, দেখাইতে তো হবে ময়লা সাফ করে কেমনে। হায় রে নাটক, এগুলা দেখে না, এগুলা খায় না মানুষ, এগুলা খাওয়াইতে পারবেন না কোনো কারণেই। এখন মানুষ শিক্ষিত হয়ে গেছে, তো আমার মতো মূর্খ লোক এখন দেশে কমই আছে। দেখেন না আমেরিকান আলারা বলতেছে জামাত ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি, গণতন্ত্রের চর্চা বেশি, বিজনেসম্যান বেশি। হায় হায়, ট্রাম্প জি তো বিজনেসম্যানদেরকে পছন্দ করে, তাই না? ওই অঙ্কেতে দেখেন এখন জামাত ইসলামের প্রশংসা হইতেছে। ও ভিডিওটা শেষ করার আগে গোলাম মাওলা রনি সাহেব, আপনাকে বলতেছি, আপনার অনেক শখ ছিল ট্রাম্পের সাথে ডক্টর ইউনূস স্যারের ছবি দেখার, অনেক শখ ছিল না? এখন আপনি দেখে নেন, ডক্টর ইউনূস স্যারের পেজে দেখে নেন, ওই ছবিটা দিছে আপনার জন্য।
ট্রাম্পজি এবং ওনার পরিবার, আর এদিকে ডক্টর ইউনূস স্যার এবং ওনার মেয়ে, হায় হায় কি উজ্জ্বল হাসি মুখে সবাই ছবি তুলছে। ওই ছবিটা গোলাম মাওলা রনি সাহেব আপনার জন্য। ডক্টর ইউনূস স্যারের সম্মান আপনারা দিতে পারবেন না, আপনাদের কাছে সম্মান চায়ও না, তো আপনাদের ক্যারেক্টার বুঝা ফেলাইছে। উনি তো প্রথমেই বলে দিছিল যে এরা আমার সামনে একরকম কথা বলে, বাইরে যা আরেক রকম কথা বলে। এই যে দুই মুখা কথা উনি প্রথমেই বুঝা ফেলাইছে, প্রথম 1 মাসেই বুঝা ফেলাইছে ক্ষমতায় আইসা। তারপরে উনার স্টাইলে উনি চলতেছে। ওদিকে আরেকটা ঘটনা ঘটছে জাতিসংঘের দপ্তরের সামনে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনে হয় উনি, বিএনপির আনোয়ার হোসেন খোকন, ওনাকে যা অপমান অপদস্থ করলো ওনার নিজের লোকেরাই, কিন্তু নিজের দলের লোকেরাই ভুয়া ভুয়া ভুয়া, হায় হায় উনি লজ্জায় লাল হয়ে গেছে। নিজের দলের কাছে এরকম অপমান কেউ আশা করে? আপনাদের মনে আছে আওয়ামী লীগের যে ওই যে একজন আসিল না, কি জানি নাম, ও কাউয়া কাদেরই তো বলতো। ওই কাউয়াদের পতনের আগে ওনাকেও কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিছিল ছাত্রলীগের পোলাপান। সেম স্লোগানটা আনোয়ার হোসেন খোকনের পিছনে দিতেছে সবাই। আর এক চিক না তো ভাই থামায় রাখা যায় না, পারলে ও উইটা মারে উনারে। চিন্তা করছেন এত বড় নেতারে একজন চিকনা এইটুকু একটা পোলা মারতে চায়, কোন অবস্থায় চলে গেছে। দলের মধ্যে শৃঙ্খলা নাই, নিয়ম কানুন নাই, কেউ কারে মানতে চায় না। অথচ এদিকে দেখেন ছাত্র শিবির বা জামাতে ইসলাম, ওনারা কেমন, ওনাদের দলের নিয়ম শৃঙ্খলা দেখেন, আইন কানুন দেখেন, পুরোপুরি মিলিটারির মতো। তো ভাই আর্মি আইন চলো এখানে। আর্মিদের যেমন একটু নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে সাজা ভোগ করতে হয়, ঠিক তেমনি জামাত ইসলাম শিবিরের পোলাপানের যদি কোনো অন্যায় হয়, ভুল হয়, তাদেরকে সাজা ভোগ করতে হয়, নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হয়, ইমান ঠিক রাখা চলতে হয়। আর এই জিনিসটাই দিনে দিনে ছড়ায়া যাচ্ছে, সামনে আরো ছড়াবে ভাই, চারিদিকে ছড়া যাবে। এখনই আপনার আশেপাশের মানুষকে কানে কানে জিজ্ঞাসা করেন যে ভাই তুমি কাকে ভোট দিবা। মানুষ খুব সচেতন, কিন্তু আপনার কানে কানে বইলা দিবে কাকে ভোট দিবে। কেউ থামায় রাখতে পারবেন না ভাই, এটা আমার কথা না ভাই। আপনি জনগণের কাছে জিজ্ঞাসা করেন, জনগণ আপনাকে কি বলে। মানুষের মনের মধ্যে একটা ব্যাপার চলে আসছে, তারা ভালো আর মন্দ বুঝতে শিখে গেছে, বিবেক আর বিবেচনা তাদের মধ্যে চলে আসছে। তাদের একটাই কথা, সবাইকে তো দেখলাম 50 বছর 54 বছর, এবার নতুন কাউকে দেখি, নতুনের অপেক্ষায় ভাই। কারণ নতুন একটা বাংলাদেশ চায় সবাই। হ্যাঁ ভাই, নতুন একটা বাংলাদেশ চায়। আর এই নতুন বাংলাদেশ যদি আমরা এখন গড়তে না পারি, আবার 50 বছর পার কইরা দিতে হবে। এই জাতিকে ডক্টর ইউনূস স্যার ওই অন্ধকারে আর ঠেলা দিবে না, 50 বছর 100 বছরের অন্ধকারে ঠেলা দিবে না। উনি যে বলছে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আর জুলাই সনদপত্র ঘোষণা হবে, সবকিছু পাবেন এবং বিচারও পাবেন আপনারা, বিচার দৃশ্যমান হবে, তারপরেই নির্বাচন হবে। ওনার প্রত্যেকটা কথা উনি রক্ষা করবে। আমি বাস্তবতা তুলে ধরলাম, মানুষের মনের কথা যাই নাই, আপনাদের সাথে শেয়ার করলাম। জামাতের ভাইস প্রেসিডেন্ট, তাদের বাসায় নায়েবে আমির তাহের সাহেব ইউনূসের শপথ সঙ্গী হয়ে আছেন এখন। তাহের সাহেব আমেরিকাতে তাদের নিজস্ব একটা দলীয় বন্ধুদের সমাবেশে বক্তব্য রেখেছি। ডাকসু ইলেকশনের পর থেকে আমার বক্তব্যটা অনেক বেশি জামাতের পক্ষে যায়, জামাতের প্রতি অন্তত সফট। জামাত এবং জামাত বিরোধী দুজনেই নোটিস করছে, কেউ অভিযোগ করে, কেউ এটাকে খুশি হয়, এরকম একটা অবস্থা। কিন্তু কখনোই আমি সরাসরি জামাত পালা একটা দল খুব ভালো করছে না, এই ধরনের কোনো বক্তব্য রাখিনি। আমি বরং ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে কেন মানুষ, বিশেষ করে শিক্ষিত তরুণরা ইউনিভার্সিটির, তারা কেন বিএনপি বরাডুবি, ছাত্র দলের বরাডুবি ঘটায় শিবিরে ছেলেজন জিতে সেদিকে চলে গেল কেন, সেটা কেবল ব্যাখ্যা করেছে। জামাতের রাজনীতি ভালো না মন্দ সেসব নিয়ে কোনো কিছু কথা বলি না। আবার সাথে এটাও স্পষ্ট করে বলেছে যে এই যে জামাতের এই উত্থানটা বা সমর্থনটা জোগাড় করতেছে, এটা সাময়িক, এটা আগামীতে আবার বদলাবে, এটাও বলে দিয়েছে। আবার এটাও বলে দিয়েছে জামাত যদি নিজেকে বদলাতে পারে, অন্য ধরনের একটা রেজাল্ট আমরাও দেখতেও পারি। অর্থাৎ কোনো কিছু আমি স্পষ্ট করে বলি না এইসব জায়গায়, কেবলমাত্র কেন ইলেকশনে এরকমটা হলো তার এটা ব্যাখ্যা দিয়েছি মাত্র। কিন্তু আজকে সম্ভবত আমি এমন কিছু বলবো যেটা বাইরের দিক থেকে দেখে যারা আমাকে জামাত সমর্থক মনে করে তারা এটা বিপদ আজ হবেন। কারণ আজকের বক্তব্যটা জামাতের সমালোচনা। তাই সাহেব আমেরিকায় গেছেন, নিজের কর্মীদের কাছে কথা বলবেন, তাদেরকে উৎফুল্ল হওয়ার মতন নানা বক্তৃতা দিবেন, কথা বলবেন, এগুলো তো স্বাভাবিক। কিন্তু কত দূর বলবেন, তার তো একটি সীমা আছে। এর স্বাভাবিক। বাংলাদেশে ক্ষমতা আসতে গেলে পরে
তাকে ইন্ডিয়া ফেস করতে হবে। ফেস করা মানে মোকাবেলা মানে যা বলবে আর যা করবে তা ইন্ডিয়ার পছন্দ হোক বা না হোক, এটার ঊর্ধ্বে উঠে তাকে একটা অবস্থান নিয়ে দাঁড়াতে হবে, যাতে সে বাংলাদেশের স্বার্থ, আপামর জনসাধারণের স্বার্থ যেন তুলে ধরতে পারে, সে চেষ্টা করতে হবে। এখন এর মানে এই না যে তাকে একদম প্রকাশ্যে মারামারি করতে হবে। মারামারি করতে হওয়া মানে এটাও না, আবার তুমি একটা হিন্দু মুসলমান মারামারি লাগাই দিলে না, প্রশ্নই আসলে এটা উনি করতে পারেন না। এটাতে লাভ দূরে থাক, পুরোটাই ক্ষতি হবে। এটা আমরা কেউ বুঝি না ব্যাপারটা তো এরকম। তাহলে এই বিষয়ে তাদেরকে সতর্কতা, দক্ষ এবং কি করবেন আর কি করবেন না একটা পরিষ্কার লাইন টেনে নেবেন। ঠিক যেমন আরেকটা লাইন হতে পারে, ইন্ডিয়াকে আচ্ছা মতন তেল দিবেন, যেটা হাসিনা পড়ার পর থেকে যে জামাত ইসলাম সেটা করেছে, চেষ্টা করেছে। অন্তত ডাকসু ইলেকশন আগে পর্যন্ত এটি ছিল তাদের লাইন। আমার মনে পড়ে তারা এত খাতিরের জায়গায় নিয়ে গেছিলেন যে আনন্দবাজারে সাক্ষাৎকার দিয়ে লেছেন আমিরে জামাত। পরিণতি হচ্ছে এই, তারা তো তাদের খাতির ছাড়বে না। ফলে জামাতকে যত রকম ভাবে নিন্দা করা যায়, বাজে কথা বলা যায়, সেরকম ভাষা ব্যবহার করেছেন, সে স্টাইল ব্যবহার করেছেন, করে জামাতের একদম ডুবাই ছাড়ছে। জামাতের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে সবসময়, যাতে আমার একটা বলা, ওদের মন পছন্দ একটা কিছু কথা বলে পার হয়ে যাওয়া। পূজার টাইম মন্দির পাহারা দিতে হবে, সবার আগে জামাত যাবো আল্লাহ গেছেন। আচ্ছা, ওখানে যাওয়ার পরে কি এইবার আলাদা করে নিজের ওদের গানের অনুষ্ঠান চলছে, আরে পাশাপাশি ঠিক পাশে আরেকটা আসর বসায় কি আপনি হাম নাম শুরু করবেন? এই হচ্ছে অ্যাটিচিউডটা, খেয়াল করে দেখেন। ডাইরেক্ট আপনি পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধে দেবেন। ওখানে দুইটা মাইক যদি পাশাপাশি থাকে, ডাইরেক্ট ঝগড়া হবে না, দরকার কি? আপনি যখন মন্দির রক্ষার নাম করে যে গেছেনই, ওখানে গিয়ে না আপনি ওদের গানের অনুষ্ঠানে, ধর্মীয় গানের অনুষ্ঠানে বিশেষ করে সেখানে পার্টিসিপেট করতে পারেন, না ওখানে সরাসরি মুখের উপর বিরোধিতা করতে পারেন, এর কোনোটাই করতে পারবেন না আপনি। যদি আপনাকে করতেই হয় এটা, তাহলে আপনি আলাদা জায়গায় গিয়া নিজেদের হামদানা যা খুশি গান বাদ্য করতে হয় করেন, অথবা আপনার মন্দির পাড়া দিতে যাওয়ার দরকার কি, ঠেকা কি? সেটা আপনার বাধ্যতামূলক কোনো কাজ না। আর যদি যাবেনই তাহলে আবার একই সাথে নিজের গানা বাজানোর সাথে নিয়ে গিয়ে পাশে বসে বাজাবে, এটা তো এর মানে হলো যে আপনি লোক দেখান নিয়ে কথা মানছেন, আপনি পাড়া দিতে চান, এটা দেখাইতে চান, কিন্তু এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাকি অ্যাটিচিউড কি করতে হবে এর সম্পর্কে আপনার ধারণা নেই, চিন্তা করেন নাই। ঠিক সেই অবস্থাটা ঘটছে নিউ ইয়র্কে গিয়ে। তাই সমর্থক শুভানির্দায়ী যাদেরকে বলি আমরা, এরকমদের কাছে বক্তৃতা দেওয়ার সময় উনি এখন গাজায় হিন্দ বিজয় সেই বর্ণনা শুরু করছেন। গাজাহীন মানে অমুসলমানরা পরাজিত হবে। আচ্ছা দেখেন, আপনি একই সাথে নেতানিয়াহু সমর্থক, একই সাথে দুনিয়া শান্তি চাইবেন, এটা হবে? এই দুটো একসাথে যাবে না। আর ট্রাম্পের কথাই দেখেন, একারের এই যুগে তিনি বলতেছেন বাগমারা এয়ারপোর্ট আফগানিস্তানে, ওটা আপনার লাগবে। দেখেন, এটা হয়ে গেল আপনি গ্রামের মহাজন বড়লোক, অমুকের বেটি আপনার ভালো লাগছে, ওরে উঠাই নিয়ে আস, ওরে আপনি বিয়ে করবেন না করবেন জবরদস্তিতে বাসা রেখে দেন। এটা সেই ধরনের একটা অ্যাটিটিউড হয়ে গেছে না? সব কালে সব যুগে নীতি একই রকম থাকে না, আপনি চাইলেও পারবেন না। নবীর আমলে যে যুদ্ধ নীতি বা পাট পরবর্তীকালে, ইভেন এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার আগে পর্যন্ত যে যুদ্ধের নীতি ছিল আর এখনকার যুদ্ধ নীতি আকাশ পাতাল ফারাক হয়ে গেছে। যেমন কোন দেশ আরেকটা দেশের উপরে তার ভূমি নিয়ে নিজের ভূমি বাড়াইতে পারে না, এটা হচ্ছে এই ধারণার উপরে জাতিসংঘ গঠিত হয়েছে। সোজা বলা আছে যে আপনি আরেকটা দেশের ভূখণ্ড দখল করতে পারেন না। আরো পরিষ্কার করে বলা হচ্ছে ওই দেশের ভূখণ্ড কে শাসন করবে সেটা আপনি ঠিক করতে পারেন না। তাহলে কে ঠিক করবে? ওর অথরিটি হবে ওই ভূখণ্ডের বাসিন্দারা, তারা ঠিক করবে তারা কার দ্বারা শাসিত হবে। মানে হলো যে কলোনি করে আপনি আরেকটা দেশকে শাসন করতে পারেন না। কলোনি হারাম, কারণ কলোনি মানে হলো আরেক দেশ জবরদস্তিতে দখল করে ওটা শাসন করা শুরু করছেন আপনি, লুট করা শুরু করছেন আপনি। সো এই যুগের নিয়ম হলো এইটা। কিন্তু আমরা কি 200 বছর ধরে সারা দুনিয়াকে কলোনি হয়ে যেতে দেখি নাই? তো কতদিন দেখেন আপনি, এই তো 1945-এর আগে পর্যন্ত আমরা সবাই কলোনি ছিলাম প্রায় 5টা দেশের আন্ডারে। তা না, এই কলোনি যুগ গেছে 1600 সাল থেকে শুরু করে 350 বছর। তো আমি কি এখন বা আমরা কি এখন চাইলেই সেই কলোনি যুগ ফেরত দিতে পারি? তাহলে যুগে যুগে নিয়মগুলো বদলে যায়, গ্লোবাল নিয়মটা একই রকম থাকে না। তাহলে নবীর আমলে নবী কি করছে, তখন কিভাবে এক দেশ আরেক দেশকে দখল করেছে বা যুদ্ধ করেছে একই পদ্ধতিতে, একালে যুদ্ধ করতে যাওয়াটা সহি বলে প্রতিষ্ঠা করা যাবে না। এই কথা মাথায় রেখে আমাদের ওল্ড স্ক্রিপ্ট, পুরোনো দিনের যেসব কালাম আসছে আমাদের কাছে আছে, যেটাকে আমরা ধর্মগ্রন্থ বলে চিনি, থিওলজিক্যাল মূল বই বলে চিনি, সেগুলোকে কালের হিসাবে একটা পড়তে হবে। পড়বেন অবশ্যই, জানবেন অবশ্যই, কিন্তু বাস্তবায়নের জন্য সৈনিক হয়ে খাড়ে যাইবেন, এইখানে তো একটু থামতে হবে। ওটা বর্তমান কালের নিয়ম কানুনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
তাহলে এরকম তাও তো ওটা কোরআন শরীফ কেন, এটা বলা হচ্ছে, এটা হাদিসে লেখা আছে। এই যে ইমাম মেহাদির গল্প, এটা তো ইয়েতে নাই, এটা হাদিসে বলা হচ্ছে। হোয়াট এভার, এটা আপনারা ভালো বুঝবেন। মূল কথাটা হলো ওখানে যাই লেখা থাক না কেন, এই যুগে সেটার বাস্তবায়ন বড়জোর মসজিদের কোনায় বসে আপনি কামনা করতে পারেন, কিন্তু পাবলিকলি এটার পক্ষে জনমত তৈরি করা এটা পারবেন না আপনি। এটা করতে গেলে আপনাকে উল্টা জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। প্লাস আপনারা জামাত ইসলাম যদি সত্যি ক্ষমতায় যাওয়ার মতন একটা দল হতে চান, তাহলে আপনাকে তো দায়িত্বশীল হতে হবে। দেশের ইন্টারন্যাশনাল আইন কানুনের প্রতি জানাশোনা এবং শ্রদ্ধা থাকতে হবে। আপনার পড়শি দেশের উপরে আপনি যুদ্ধের হুমকি দিয়া তাদের দখল করে নেবেন কেন? আমার পুরানো স্ক্রিপ্ট এটা বলা আছে, এটা কেমন শোনাবে? আপনি এই যে বলে এই যুগে চলতে পারবেন না, আপনাকে উল্টা একটা দাঙ্গাবাজ যুদ্ধবাজ দেশ হিসেবে চিহ্নিত হতে হবে। আপনি ইউএনের ওই প্ল্যাটফর্মে যাবেন, যে কোনো পদ পা রাখবেন, আপনাকে বলা হবে আপনি যুদ্ধবাজ, আপনি এতিনি ঘৃণা ছড়াচ্ছেন। এইসব দিকে কোনো খেয়াল নেই আপনার। আপনি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, আপনার নিজের আচার আচরণ ক্ষমতায় যাওয়ার মতন যোগ্য একটা দল যেরকম থাকে যেরকম হতেই হবে, তার কোনো কিছু অর্জন করেন নাই। কাজে কেন ইসলামী দলগুলো ক্ষমতায় যেতে পারে না? এইসবের কারণে। ওরা যুক্তিটা দিবে এরকম যে এককালে হয়েছে, এখন কেন হবে না? সমাজের পরিবর্তনগুলো তারা আমল করতে চাইবে না, জবরদস্তিতে খাটাবে। এই যে নেতানিয়াকে সমালোচনা করতেছে কেন? ওটা তো আপনি আবার ওই তোরা বই খুলে সেখানে দেখাইতে পারবেন কত কিছু লেখা আছে। এখন সেটা অনুযায়ী বাস্তবায়ন করতে পারবেন? নেতানিয়াও পারবে? ওই একই যেভাবে বলতেছে, ট্রাম্প যেভাবে বলতেছে তার বাঘ মারায় আর ভোট লাগবে, এ কি তোদের বাপের, এটা কি আমেরিকান সম্পত্তি না? কায়দাটা করে বলতেছে যখন কথাটা, এয়ারপোর্ট আমরা বানাইছি, তো তুই বানাইতে কে বসছে? কলোনি আমলে তো ব্রিটিশরা বাংলাদেশের রেলওয়ে বানাইছে, তো রেলওয়ের মালিক কি ব্রিটিশরা? চিটাং পোর্ট তো ব্রিটিশরা বানাইছে, চিটাং পোর্টের মালিক কি ব্রিটিশরা? তাইলে প্রত্যেকটা সময়ে যে আন্তর্জাতিক নিয়ম আইন থাকে তা মেনে চলা আপনার জন্য বাধ্যতামূলক। আপনার কিন্তু যোগ্য হইতে হবে, শুধু দেশের নেতা না, গ্লোবালি অ্যাকসেপ্টেবল একটা নেতা। এমন আচরণ বক্তব্য আপনি রাখতে পারেন না যেটা আপনি শুরুতেই আপনার গায়ে কাজে লাগাই দেবে। এখন এইটা কি ইন্ডিয়ানরা ব্যবহার করবেন আপনার বিরুদ্ধে? এই গাজায় হিন্দের বক্তব্য এইবার বুঝছেন? অগ্র পশ্চাৎ বিবেচনাহীন একটা নেতা হয়ে গেছেন তাই সাহেব আপনি। আমি আশা করবো আপনারা ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখবে, নিজেদের দলকে যোগ্য দায়িত্বশীল দল হিসেবে গড়ে তুলবেন। এই ধরনের উস্কানিমূলক কথা দিয়ে আপনারা নিজেদেরই ক্ষতি করছেন চরমভাবে। এই কথাটা যদি মনে রাখেন, আখিরাতে সবার জন্য ভালো হবে। থ্যাংক ইউ।